ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। সিরিজ হারের ব্যর্থতার কোনো ব্যাখ্যা দিতে পারলেন না সাকিব আল হাসান। বলেছেন এটাও একটা ওয়েক আপ কল। বিশ্বকাপের প্রস্তুতি নিতে এসেও কেন দল হোটেলে সময় কাটায় মাঠে না এসে? সেই প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন পর্যাপ্ত সুবিধাই নাকি দেওয়া হয়নি প্রেরি ভিউ স্টেডিয়াম কমপ্লেক্সে। তাহমিদ অমিত জানাচ্ছেন হিউস্টন থেকে। আমি বলতে পারবো না, এই তো ভালো ক্রিকেট খেলতে পারছে না, এটার অ্যান্সার আমার কাছে নাই। বারবার ছুটে আসা প্রশ্নের উত্তর এভাবেই দিচ্ছিলেন সাকিব আল হাসান। কেন সিরিজ হারলো দল, কেনই বা ব্যাটসম্যানরা বারবার পাচ্ছেন না, তার ব্যাখ্যাটাও এমন। এটা তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম টিম রেজাল্ট অন্যরকম করতে। সেটা তো বলতে পারবো না। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা দুইটা ম্যাচ হেরে যাব। তো সেইখান থেকে তো অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য। বিশ্বকাপের আগে সিরিজ হারের প্রভাব পড়তেই পারে স্বীকার করছেন সাকিব। বিশেষ করে নেদারল্যান্ডস কিংবা নেপালের মতো দলও এখন রীতিমতো বিগ ফিশ টাইগারদের সামনে। এই হারও কি তবে আরো একটা ওয়েক আপ কল? সেটা তো বলতে পারবো না। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। ইন টি20 ফরম্যাট ইজ সাচ দ্যাট you have to play very good cricket in all three departments to win against any team. There are no big and small teams in T20 cricket. That's why it's more exciting than any other format. অথচ বিশ্বকাপের প্রস্তুতি নিতে এসে দ্বিতীয় ম্যাচের আগেও দল ছিল বিশ্রামে। বাতাসের সাথে মানিয়ে নিতে অনুশীলনের সুযোগ নেননি মোস্তাফিজরা। ব্যতিক্রম নয় শান্তরাও। কেন প্রস্তুতি নিতে এসে হোটেলে বন্দি দল? কেন এমন বিশ্রাম? এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের, তাহলে আমাদের এখানে ব্যাটিং বোলিং এর আরো অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল, ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। তর্কের খাতিরে যদি মেনে নেওয়া যায় সুবিধা কম ছিল, কিন্তু যতটুকু ছিল সেটা কি ব্যবহার করতে চেয়েছে পুরো দল? একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল্ট দিতে পারেন, যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম, কেন আমরা এই ফ্যাসিলিটিস গুলো নিতে পারলাম না। সো দুই দিকেরই ব্যর্থতা আছে। যদিও এমন কম সুযোগ থাকাকে সাকিব সিরিজ হারের কারণ বলতে চান না, কিন্তু সেই কারণ জানাটা যে বড্ড প্রয়োজন। কেননা দরজায় যে করা নাড়ছে আরো একটা বিশ্বকাপ। অমিত, যমুনা স্পোর্টস, হিউস্টন, যুক্তরাষ্ট্র। না, দুঃখজনক তো বটেই। প্রথম ম্যাচ হারের পর এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে কিংবা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে এরকম কথা হয়তো বলাই যায়। তবে দ্বিতীয় ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এভাবে সিরিজে লজ্জার হারের পর সেই ব্যাখ্যাটা আসলে কিভাবে দেয়া যাবে সাকিব নিজে হয়তো জানেন না। ব্যাখ্যা তো দেওয়ার কোনো অপশনও নেই বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে। সাকিব নিজেও বলছিলেন যে আসলে তার কিছু বলার নেই বা এখান থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা সেটা তার কাছেও জানা নেই। জানা থাকলে তিনি অবশ্যই টিমকে বলতেন। তবে যা জানা আছে কিছু কিছু জিনিস তার সঙ্গে কথা বলি, কারণ তিনি আছেন সেখানে। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন তাহমিদ অমিত, বিশেষ প্রতিনিধি যমুনা টেলিভিশন। অমিত, সিরিজের পর নিশ্চয়ই সাকিব আল হাসানের যে প্রশ্নগুলো ছুড়ে দেয় আপনাদের দিক থেকে গেছে, কারণ যদি ভুল না করে থাকি বাংলাদেশ থেকে মাত্র দুজন সাংবাদিকই আপনারা কালকের সেই প্রেস মিটে ছিলেন। কি মনে হয়েছে আসলে, কতটা সন্তুষ্ট যে উত্তরগুলো এসেছে সাকিবের এন্ড থেকে? রঞ্জন, প্রথমত সাকিব আল হাসান সাধারণত প্রেস মিটে আসেন না, আপনি নিজেও জানেন। আসলে কালকে সাকিবের সাথে একটু আগেই কথা হচ্ছিল, কিন্তু যখন প্রেস মিটটা শুরু হবে, জায়গাটা তো বাইরে প্রেস মিট, কোনো রুমে না, কিন্তু একটা মাঠের মাঝখানে টেবিল দিয়ে প্রেস মিট হচ্ছিল। সেই জায়গাটায় হঠাৎ করে দেখি সাকিব আল হাসান এসছেন এবং আমার ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন। আমি তো তখন আলী খানের প্রেস মিট করছিলাম, মানে ইউএসএ প্রেস মিট করছিলাম, ঠিক তার পেছনে ছিলেন। পরে ঘুরে দেখালো, তারপরে দেখবেন আমি ছবিগুলো নেওয়ার চেষ্টা করি, সাকিব আল হাসান দাঁড়িয়েছিলেন এসে। যে কথাগুলো সাকিব আল হাসান এখানে বলেছেন, আসলে আমার বাংলাদেশ টিম যে কোনো দলের সাথে যে কোনো দল হারতে পারে, এটা আসলে লজ্জার কিছু নেই। একবার ভারতের বাংলাদেশের সঙ্গে সিরিজ হেরেছিল, মনে আছে? বাংলাদেশে মহেন্দ্র সিং ধোনি এসেছিলেন, তাকে কিন্তু ইন্ডিয়ান সাংবাদিকরা এরকম অনেক প্রশ্ন করছেন, তখন তারা বলেছেন বাংলাদেশের সাথে হারের আবার কিসের লজ্জা, কেন ভাবেন এটা বাংলাদেশ ক্রিকেট খেলে না? একই কথা হতে পারে। মহেন্দ্র সিং এটাই বোঝাতে চেয়েছেন, ক্রিকেট খেলা আমরা যদি অন্য দলের সাথে হারতে পারি তো বাংলাদেশের সাথে হারতে পারি। আমরা শিখছি কিনা সেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমি এখানেই প্রশ্নটা সাকিবকে, আমি সেই প্রশ্নটা করেছি, এখানে এই পরিস্থিতিটা ছিল না, প্রশ্নটা করেছিলাম যে ঠিক আছে হেরেছেন, কিন্তু গত 5 দিন আপনারা অনুশীলন করতে আসছেন, মাঠে আসছেন প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্বকাপ সামনে, আপনারা ম্যাচের আগের দিনে হোটেলে বসেছিলেন, একটা মাত্র অনুশীলন সেশন করেছেন, কেন আপনারা মাঠে আসেন? আমরা জানি টিম হোটেল থেকে মাঠে আসতে 1.5 ঘন্টার মতো পথ আছে। তা আমরা কি টিম হোটেলে থাকার জন্য এসেছি?
বাতাস জোরে, কালকে আপনাকে বলছিলাম যে এই মাঠে জোরে খুব জোরে বাতাস যায়, বোলারদের জানতে হয় বাতাসকে কিভাবে ব্যবহার করে বল করবে। এখন মোস্তাফিজ যদি ম্যাচের আগের দিন মাঠে না আসেন, এই বাতাসের সাথে ব্যবহার না করার শেখেন, তাহলে তো তাকে এক্সিকিউশন করতে হবে ম্যাচের দিন। যেদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন সেদিন আপনাকে প্র্যাকটিস করতে হচ্ছে। কি অদ্ভুত একটা ব্যাপার, আপনি তো আসছেন যুক্তরাষ্ট্র অনুশীলন করেন, তখন উনি বলেছিলেন যে এখানে এসে প্র্যাকটিস ফ্যাসিলিটিস কম, হ্যান ত্যান। তার বিপরীতে আমি একই প্রশ্ন করেছিলাম তাকে, যতটুকু প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে তাকে আপনি ব্যবহার করার চেষ্টা করেছেন, তখন সে ওই স্বীকারোক্তি দিয়েছে ভুল আমার আছে। আমার এই ম্যাচের রেজাল্ট থেকে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ রঞ্জন, যে বাংলাদেশ টিম এখানে অনুশীলন করতে এসেছে। আরো অনেক ছোট ছোট বিষয় আমার চোখে ধরছিল। আপনার সাথে আমি কালকে কথা বলছিলাম যে নাসা স্পেস সেন্টারে যে ক্রিকেটাররা অনুভব করে যে নাসার স্পেস সেন্টার রোমাঞ্চিত হয় না, তার মানে সে রিলেট করতে পারে না, তার পড়াশোনার জায়গাটা এরকম নয়। আপনি যদি বিদেশে এসে ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে যান, তাহলে কিন্তু আপনি কমফোর্ট জোন থেকে বেরোতে পারেন না। বোলিংও তাই, আপনাকে সমস্ত কিছুর সাথে, আবহাওয়ার সাথে, কন্ডিশনের সাথে মেলাতে হবে, খাবারের সাথে মেলাতে হবে, থাকার অবস্থার সাথে মেলাতে হবে। যে যত বেশি দ্রুত কোপ আপ করতে পারবে সেই তত বড় ক্রিকেটার। আপনি স্কিল, আপনি মিরপুরের মাঠে খেলতে পারেন না, আপনি এই মাঠে খেলতে পারেন না, তাহলে কিন্তু সমস্যা। কই আমাদের তো বিপিএল এ যখন ক্রিকেটাররা আসে মিরপুরের মাঠে তো তারা খেলেন। বাবর আজম তো এখানে 50 করে গেছেন। দিস ইজ ওয়াই বাবর আজম গ্রেট। এই 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 জায়গাটা আমার সব থেকে বেশি কনসার্নের জায়গা বাংলাদেশ টিম। এবং আপনার মজার কথা বলি, এই প্রেস কনফারেন্সটা শেষ হওয়ার ঠিক আধা ঘন্টা পর বাংলাদেশ টিম যখন, আজকে কিন্তু অনুশীলন ছিল না বাংলাদেশ টিমের, ঠিক আধা ঘন্টা পর আমাকে ফোন করে জানানো হয় আজকে বাংলাদেশ টিম সকাল 10টায় পূর্ণাঙ্গ অনুশীলন করবে। অমিত, টাইগারদের খুব কাছে থেকেই ফলো করেন আপনি সব সময়, তবে এখন যেই পরিস্থিতি রয়েছে টাইগারদের, বিশ্বকাপের আগে তারা কি ঘুরে দাঁড়াতে পারবে? খুব কঠিন ঘুরে দাঁড়ানোর মানে কি আমি জানি না। সিরিয়াসনেস আজকে থেকে যেটা অনুশীলন তারা শুরু হয়েছে, সেটা থেকে যদি তারা শেখে তাহলে আমার ভালো লাগবে। একটা কথা বলি, একটা জিনিস ভুল ধারণা, আপনারা চেষ্টা করবেন সেটা সোশ্যাল মিডিয়াও জানিয়ে দিতে। একটা জিনিস অনেক বেশি ভাইরাল হয়েছে, নাজমুল শান্ত একটা জায়গায় নাকি বলেছেন যে 7-8টা দেশের প্রতিনিধিত্ব করছে যুক্তরাষ্ট্র, তাদের জন্য অনেক লোক দোয়া করে, সেই জন্য তারা ভালো করছে। এরকম কোনো কথা নাজমুল শান্ত কোথাও বলেননি। একজন লোকের সমালোচনা করবেন ঠিক আছে, ভালো খেলছে না আছে, কিন্তু তাকে মিসকোট করবেন কেন, তাকে অসম্মান করবেন কেন? আমার প্রশ্নটা এখানে। আমি এই খারাপ দিনও তাই এই কথাটা বলতে চাই, এরকম কোনো কথা নাজমুল শান্ত বলেননি। তাকে সমালোচনা করুন, ভুল জায়গায় ধরিয়ে দিন, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু তাকে মিসকোট করবেন না, ভুলভাবে ব্যাখ্যা করবেন না, এরকম কোনো কথা তিনি বলেননি। আর কথা যেটি বলছিল বাংলাদেশ টিম ফিরে আসা অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? যে কোনো দল খারাপ সময় পার করে, হতে পারে সেটা, কিন্তু এই যে আপনি ফিরে আসতে চান কিনা, আপনি রাতে মিটিং এ খাবারের সময় আলোচনাটা করছেন কিনা, আপনি সময়টা কিভাবে পরিকল্পনা করছেন। সমস্যাটা আমরা জাতিগতভাবে এরকম যে আমরা প্ল্যান করতে পছন্দ করি না। আরে আসবে, কালকে বাসায় গেস্ট আসবে, রান্না বান্না করে খাওয়াই দিব। আপনি যদি প্ল্যান করেন আর পরশুদিন গেস্ট আসবে, কি খাবার হবে, বাজারটা কি হবে, লোকে আপনার হয়তো বাসায় বলবে আপনি আতেন, বেশি বোঝেন, আরে আসবে খাওয়াই দিব। এই যে মায়ের দোয়া ক্রিকেট টিম বলে না, আল্লাহর দোয়ায় চলে, ঠিক এমন করেই চলে। কোনোদিন হয়তো বা ব্যাটে বলে লাগে, সেদিন আপনি করছেন, কিন্তু আপনাকে আপনি প্ল্যান করলেই যে বাস্তবায়ন হবে তারা, এক্সিকিউশন নাও হতে পারে। বিরাট কোহলি প্রথম বলে আউট হতে পারেন, কিন্তু বিরাট কোহলি প্ল্যান করেন কালকে আমি এইভাবে ক্রিকেটটা খেলবো। কালকে আপনি ঋষাদের কথা চিন্তা করে দেখেন, ঋষাদ যখন 4 বলে 6 বা এরকম লাগে, সেই জায়গায় কেন সেই স্কুপ খেলবে? ম্যাচটা তো সে বের করতে পারে এখান থেকে, 1 উইকেট আছে, বড় কথা না। ঋষাদ তো এরকম ক্রিকেটার, ঋষাদকে এই ভিজুয়ালাইজেশনটা ঘরে বসে বিছানায় শুয়ে করে কিনা, একেবারে সঠিক পরিকল্পনার যে অভাবটা, সেটার কথাই আপনি বলছেন। দেখা, চোখে দেখা, সেটা তো দেখে কিনা, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আমার বিশ্বাস বাংলাদেশি ক্রিকেটারদের এই চিন্তা ভাবার জায়গার জিনিসটা আরো বড় করতে হবে। একেবারে। আমি ছোট্ট করে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে আজকের কর্মসূচির কথা শেষ সময় জানিয়েছে যে অনুশীলন করবে, পাশাপাশি তাসকিনের ইনজুরির কোনো আপডেট রয়েছে কিনা, আপডেটগুলো একটু জানাবেন। তাসকিনের ইনজুরি আমার কাছে কোনো আপডেট নেই, আমি এখনো ওই অবস্থাতেই আছে। আজকে হয়তো বা জানতে পারবো, বাংলাদেশ টিমকেও দেখার চেষ্টা করবো, আরো অনেকগুলো জিনিস আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে আশা করি সেগুলো মাঠে যেয়ে আপনাদের একটা বোঝানোর চেষ্টা করব। তবে আজকে সাকিব আল হাসানের থেকে আমি বলি যে কোনো কিছু শুরু থাকতে হয়, কোনো কিছু শেষ থেকে কিন্তু শুরু করতে হয়। বাংলাদেশ টিম শুরুটা করি যে আমরা এইভাবে দলটা চাই, এইভাবে সামনে এগিয়ে যেতে চাই। আপনার প্ল্যান থাকতে হবে, দলের বডি ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে। আপনি যখন মাঠের বাইরে যাচ্ছেন, আমি ইউএসএ টিমকে কখনো জার্সি ছাড়া, অর্থাৎ বিকালবেলাও যখন ইউএসএ টিম বেরোচ্ছে, তখন কিন্তু টিম জার্সি, অন্য একটা মানে খেলার জার্সি নেই, এর বাইরে কিন্তু একটা জার্সি থাকে, সেটা পরে ক্রিকেটাররা বের হয়। আমাদের ক্রিকেটাররা বের হয় কেন? আপনাকে জার্সি দেয়নি ক্রিকেট বোর্ড? আপনি বলতে পারেন জার্সি পড়লে কি রান আসবে, তা না, এটা হচ্ছে শৃঙ্খলা বোধ, নিয়ম মেনে চলার প্রবণতা। আপনি ক্রিকেটার, এটা ধারণ করার প্রবণতা। ছোট্ট একটা জার্সি ইজ ইম্পর্টেন্ট। আমি একটা হাত কাটা শার্ট পরে আপনি অফিসে যেতেই পারে হাফ প্যান্ট পরে, এটা তো হাফ প্যান্টও তো একটা প্যান্ট, কিন্তু আমি হাফ প্যান্ট পরে অফিস যাবো?
তখন কি মনে হবে? আপনাদের ফার্স্ট কনসেপ্ট তৈরি হবে যে এই ছেলেটা বোধহয় ঠিক না। দেখেন, আপনি দেখে আমার মনে হবে যে এই ছেলেটা বোধহয় একটু বিশৃঙ্খল ছেলে। কেন? আপনি হাফ প্যান্ট পরা দেখছেন। ঠিক একইভাবে এটা ক্রিকেটারদের ক্ষেত্রে প্রযোজ্য। সবকিছুই আপনি নিয়ম ভাবে মেনে চলবেন। পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশি ক্রিকেটাররা যদি এটা না ভাবে, ওয়ার্ল্ড ক্রিকেট আপনি টিকে থাকতে পারবেন না। একেবারে, শুধু একেবারে। স্কিল দিয়ে, শুধু প্রতিভা দিয়ে সম্ভব নয়। আপনাকে ভাবার জায়গায় বড় হতে হবে, অন্যের সাথে প্রতিযোগিতার জগৎ বাড়াতে হবে, শৃঙ্খলার জায়গায় বড় হতে হবে। তারপরও ব্যর্থতা আসতে পারে, তারপরে আপনি প্রথম বলে আউট হতে পারেন। কিন্তু একেবারে। আপনি নিয়মটা মেনে চলুন। এই জিনিসগুলো হয়তো বড় পার্থক্য গড়ে দেয় দিন শেষে। হোপফুলি এগুলো শিখবে সময়ের সাথে বাংলাদেশ, এই প্রত্যাশা আমরা করছি। অমিত, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস। নিজের না বলা কথাগুলো জানিয়েছেন 6টি ইমোজি দিয়ে। বাংলাদেশের এমন হতশ্রী পারফরমেন্সে কটাক্ষ শুনতে হচ্ছে সমর্থকদের কাছ থেকেও। কেউ বলছেন খেলা ছেড়ে দিতে, তো কেউ বলছেন টি-20 স্ট্যাটাসটাই বাতিল করে দিতে। যুক্তরাষ্ট্রে রচিত হলো বাংলাদেশ ক্রিকেটের কালো অধ্যায়, তাই তো বইছে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনকভাবে সিরিজ হারের তিক্ত স্বাদ পেয়েছে শান্তর দল। এমন পরাজয় মেনে নিতে পারেননি বাংলাদেশের সাবেক ব্যাটার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পেজ থেকে দিয়েছেন স্ট্যাটাস। সেই স্ট্যাটাসে ছিল না কোনো কথা, তবে নিজের না বলা কথাগুলো জানিয়েছেন 6টি ইমোজি দিয়ে। এমন হারের পর চটেছেন টাইগার সমর্থকরা। তাদের কাছ থেকে শুনতে হচ্ছে কটাক্ষ। তাই তো কেউ বলছেন ক্রিকেট ছেড়ে দিতে, তো কেউ আইসিসিকে বলছেন টি-20 স্ট্যাটাস বাতিল করে দিতে। বাংলাদেশের টি-20 স্ট্যাটাসটা আসলে নিয়ে নেওয়া উচিত, নিয়ে শুধু ওয়ান ডে খেলা উচিত। বিশ্বকাপে জানি না কি হবে, হয়তো বিশ্বকাপ আমাদেরকে হতাশ করবে। আমার মনে হয় যে বাংলাদেশের খেলা দরকার নাই, তাদের গায়ে নেই। আমার মনে হয় যে ফুটপাতে এলা দোকান দিয়ে দিক, নাহলে রিক্সা চালাইক, নাহলে এই বাস চালাইক, এরা কর্ম করে খাইক। এদেরকে আর সরকার টাকা দিয়ে পাইলে লাভ নাই। কোনোভাবেই খুলছে না টপ অর্ডারের জ্বর, হাসছে না টপ অর্ডারদের ব্যাট। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না সৌম্য লিটনরা। একই পথে আছেন দলপতি নাজমুল শান্ত। এমন টপ অর্ডারটা এরকম ভাবে ব্যর্থ হয়ে গেছে একদম। ওপেনিং এ সৌম্য, লিটন, শান্ত এদের দিয়ে করতেছি, কখনো আমরা পাইপলাইনের দিকে তাকাইতেছি না। ন্যাশনাল টিমের খেলাগুলোতে ন্যাশনাল দলের টপ অর্ডারদের উপরে ব্যাটসম্যানদের ভরসা থাকে, কিন্তু আমরা টপ অর্ডার থেকে রান পাই নাই। প্রশ্ন উঠেছে নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়েও। প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের দায়িত্ব দেওয়া হয়েছে তার কাঁধেই, কিন্তু ব্যর্থ হচ্ছেন ভক্তের প্রত্যাশা পূরণে। সাকিব আল হাসান উপস্থিত থাকা অবস্থায় শান্তর ক্যাপ্টেন্সি একদম বাজে। সিনিয়র প্লেয়ারদের থেকে যেটা আশা ছিল সেটাও ছিল বাজে। বাংলাদেশ শুধু সিরিজ হারের লজ্জাই পায়নি, দ্বিতীয় টি-20 হারের পর লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে তারা। ইতিহাসের প্রথম দল হিসেবে টি-20 ফরম্যাটে হারের সেঞ্চুরি পূরণ করল টাইগাররা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শকদের যে ক্ষোভ এই অন্তত সিরিজটা হারের পর, সঙ্গে অমিতের যে কথা, দুটো যদি মেলানো যায়, যেমন হারজিত ক্রিকেটে এগুলো থাকবে, সেখান থেকে হয়তো ফিরে আসার চেষ্টা করবে দলগুলো, কিন্তু বাকি অ্যাডাপ্টেশনগুলো কতটা শিখছে বাংলাদেশ, কতটা এই যে শৃঙ্খলা বোধের কথা হচ্ছে, কতটা নিজ উদ্যোগে যে প্র্যাকটিস করছে, এগুলোর ঘাটতি মেটানো বোধহয় খুব সম্ভব নিজে থেকে রিয়েলাইজ করলে। নিজে থেকে রিয়েলাইজেশন করতে হবে। যতই দর্শকরা বলুক, আমরা বলি, বিসিবি বলুক বা কোচ বলুক, ক্রিকেটাররা নিজেদের সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। তাদের আরও স্কিল নিয়ে অনেক কাজ করতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে আরও বেশি। হয়তোবা তখন কোনো একটা ভালো রেজাল্ট পাওয়া গেলেও যেতে পারে। সেটাই, পজিটিভ থাকতে হচ্ছে এবং সবকিছুর জন্য শুভকামনা থাকছে, বাংলাদেশ দলের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হারে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে টি-20তে হারের সেঞ্চুরির রেকর্ড গড়ল বাংলাদেশ। টাইগারদের ঠিক পেছনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। শুধু তাই নয়, মোট ম্যাচের 59.52% হেরেছে বাংলাদেশ। এর চেয়ে খারাপ রেকর্ড আছে শুধু জিম্বাবুয়ের। এদিকে আইসিসির সহযোগী সদস্য হিসেবে বাংলাদেশকে হারানো পঞ্চম দল যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সিরিজের আগে মাত্র 26টি আন্তর্জাতিক টি-20-র অভিজ্ঞতা থাকা স্টুয়ার্ট লর শিষ্যরা বড় আলোচনারই জন্ম দিয়েছে বাংলাদেশকে হারিয়ে। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে 100তম হারের স্বাদ পেয়েছে টাইগাররা। 168 টি-20 ম্যাচে বাংলাদেশের হার ঠিক 100টি। 193 টি-20 ম্যাচে 99 ম্যাচ হেরে তালিকার 2-এ ওয়েস্ট ইন্ডিজের অবস্থান। 189 ম্যাচে 98 পরাজয় নিয়ে তালিকা 3-এ শ্রীলঙ্কা। সেই হিসেবে 100তম পরাজয়ের রেকর্ড ছোঁয়া প্রথম দল বাংলাদেশ। মোট ম্যাচের 59.52%ই হেরেছে বাংলাদেশ। কমপক্ষে 100 ম্যাচ খেলা দলগুলোর মধ্যে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। সবার উপরে জিম্বাবুয়ে, নিজেদের মোট ম্যাচের 65.51% ম্যাচই হেরেছে তারা। এছাড়া আয়ারল্যান্ডের হারের শতাংশ 52.12। আন্তর্জাতিক টি-20তে কমপক্ষে 3 ম্যাচের সিরিজ এর আগে 9 বার হেরেছে বাংলাদেশ। তবে এর কোনোটি আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের বিপক্ষে ছিল না। যুক্তরাষ্ট্রের কাছে হারে সে অর্থে নতুন এক অভিজ্ঞতা হলো টাইগারদের। নতুন এক লজ্জার সঙ্গী হলো নাজমুল শান্তরা।
বাংলাদেশকে আন্তর্জাতিক টি-20তে কোনো ম্যাচ হারানো 15তম দল যুক্তরাষ্ট্র। সহযোগী সদস্য হিসেবে বাংলাদেশকে হারানো 5ম দল তারা। বাংলাদেশকে এর আগে হারিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং ও নেদারল্যান্ডস। আয়ারল্যান্ড 2009 টি-20 বিশ্বকাপে প্রথমবার হারায় বাংলাদেশকে। এখন তারা আইসিসির পূর্ণ সদস্য। আর স্কটিশদের বিপক্ষে দুবার খেলেও জিততে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি নিজেদের ইতিহাসে যুক্তরাষ্ট্রের মাত্র চতুর্থ দ্বিপাক্ষীয় সিরিজ। গত মাসে কানাডাকে 4-0 ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দলটি। বাংলাদেশের আগে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যুক্তরাষ্ট্র ম্যাচই জিতেছিল মাত্র একটি। মার্কিন মূল্যকে বসতে যাচ্ছে বিশ্বকাপের জমজমাট আসর। বিশ্বকাপের আগেই টাইগারদের এই লজ্জার হারে বাংলাদেশে উপজেতে বসছে সব উত্তেজনা। শঙ্কা আছে হোয়াইট ওয়াশেরও। বিশ্বকাপের আগে তাই মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ টিম টাইগার্সের সামর্থ্যে। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।